আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান। আমি ফিজিওথেরাপিস্ট। আমি আলোকে আছি দীর্ঘদিন ধরে ফিজিওথেরাপি ডিপার্টমেন্টে এবং ডিপার্টমেন্টে ইনচার্জ হিসাবে আছি। আমি যে বিষয়ে আজকে কথা বলতে চাচ্ছি সেটা হলো যে আমাদের কোমরে ব্যথা বা পিএলআইডি। কোমরে ব্যথা বা পিএলআইডি এটা এমন একটা রোগ, যে রোগ সারা বিশ্বে এবং বাংলাদেশে এমন কোনো ঘর নেই, বাড়ি নেই যাদের পরিবারে কারো না কারো কোমর ব্যথা বা এই পিএলআইডি আছে। গবেষণায় দেখা যায় যে প্রত্যেকটা ঘরে ৩ জনের ১ জনের কোমরে ব্যথা দেখা দেয়। তো পিএলআইডি এই জিনিসটা কি অনেকে হয়তো বা বোঝে না, যে পিএলআইডি হলো কোমরের যে ডিস্ক, কোমরে আমাদের স্পাইনে 33 ভার্টিব্রা আছে। তো প্রত্যেকটা ভার্টিব্রার মাঝখানে একটা করে ডিস্ক থাকে। সে ডিস্কটা হলো জেলি টাইপের। তো কোমরে আমাদের 5টা ভার্টিব্রা রয়েছে। 5টা ভার্টিব্রার মাঝখানে যে 2টা ভার্টিব্রার মাঝখানে যে ডিস্ক রয়েছে এইটাকে বলি আমরা ইন্টারভার্টিব্রাল ডিস্ক। যদি কোনো কারণে আমাদের কোমরের কোনো অংশে যদি ডিস্কটা যদি কোনোভাবে স্লিপ করে চলে যায়, সেটা সামনের দিকেও যেতে পারে অথবা পিছন দিকেও যেতে পারে। এই ডিস্কটা যখন স্লিপ হয়ে যাবে তখনই আমরা এটাকে বলবো প্রোলাপস। তো এটা হলো ফুল নেম হলো প্রোলাপস লাম্বার। যেহেতু কোমরে হয়ে থাকে এই জন্য এটা লাম্বার হয়ে যাবে, প্রোলাপস লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক। তো এই ইন্টারভার্টিব্রাল ডিস্ক এটা আমরা কি কি কারণে হতে পারে সেটা যদি আমরা ব্যাখ্যা করতে চাই তাহলে অনেক ধরনের কারণ রয়েছে। বিশেষ করে বর্তমানে আমাদের বাংলাদেশে যে পরিমাণ জনসংখ্যা এবং গাড়ি, তারপরে এই বিভিন্ন প্রাইভেট কার, যে পরিমাণ বাড়ছে তাতে আমাদের অনেকাংশে আমাদের অ্যাক্সিডেন্টের এই হিস্ট্রিটা সবথেকে বেশি পেয়ে থাকি আমরা। তো আমরা প্রথমে নিতে পারি যে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, এটা একটা পিএলআইডির অন্যতম কারণ। সেকেন্ডলি যেটা বলতে পারি যে ডিজেনারেটিভ চেঞ্জ। ডিজেনারেটিভ চেঞ্জ বলতে আমরা বুঝি যে বয়স যাদের আস্তে আস্তে বেড়ে যাবে, 40 বা 40 আপ হয়ে যাবে, তখনই আস্তে আস্তে হাড়ের ক্ষয় হয়ে যাবে। তো এই ক্ষয়টাকে বলি আমরা ডিজেনারেটিভ চেঞ্জ। ডিজেনারেটিভ চেঞ্জ এটা আরও যদি বলতে চাই তাহলে আমাদের এই ডিস্কের মাঝখানে যে আমাদের ফ্লুইড থাকে, ফ্লুইডটা আস্তে আস্তে কমে যায় এবং এটা আস্তে আস্তে কি হয়ে যায়, দুর্বল হয়ে যায়। যখন দুর্বল হয়ে যায় তখন এই ডিস্কটা প্রলাপস হয়ে যায়। তো সেকেন্ডলি বলতে পারি যে ডিস্ক প্রলাপসের পিএলআইডির সেকেন্ড কারণ হলো ডিজেনারেটিভ চেঞ্জ। তৃতীয় নাম্বার কারণ যদি আমরা বলি তাহলে হেভি ওয়েট লিফটিং। আমরা অনেকে আছি দৈনন্দিন কাজকর্ম করতেছি, তো আমরা যখন ভারী কাজ করি তখন আমাদের রিপিটেড সামনে ঝুঁকে ঝুঁকে ভারী জিনিস উপরে তুলতে হচ্ছে, তারপরে উপর থেকে তুলে কোনো হয়তো বা গাড়িতে রাখতে হচ্ছে, বা আমরা কোনো একটা কাজে এটা সেট আপ করি। তো এই যারা বেশিরভাগ রিপিটেড কাজ করে তাদেরই কোমরের এই ডিস্ক প্রলাপটা হয়ে থাকে। থার্ডলি যেটা বলতে পারি যে যারা স্মোকিং করে, স্মোকিংয়ের কারণে কিন্তু পিএলআইডি হতে পারে। কিভাবে? যারা স্মোকিং করে তাদের এই ডিস্ক প্রলাপসে আপনার ব্লাডটা ঠিকভাবে পৌঁছায় না, ল্যাক অফ ব্লাডের কারণে আমরা যেহেতু ব্লাডের নিউট্রিশন থাকে, নিউট্রিশন না পাওয়ার কারণে ডিস্কটা আস্তে আস্তে কী হয়ে যায়, দুর্বল হয়ে পড়ে, তখন কিন্তু আমাদের এই পিএলআইডি হতে পারে। আরেকটা যেটা বলতে পারি যে সেডেন্টারি লাইফস্টাইল। আমাদের বর্তমানে আমরা দেখেছি আমাদের বাপ চাচারা এরা খুবই কর্মঠ ছিল, এরা কৃষিকাজ করতো, বিভিন্ন স্কুল কলেজে টিচিং প্রফেশনে ছিল, তারা একইভাবে একই সাথে অনেক ধরনের কাজে সাথে জড়িত ছিল। কিন্তু বর্তমানে আমরা যে লাইফস্টাইল আমাদের, এটা বলতে গেলে এটা সেডেন্টারি লাইফস্টাইল। সবাই এসির নিচে ঘুমাবে, সবাই গাড়িতে চলাফেরা করবে, সবাই বাসা থেকে গাড়িতে অফিসে যাবে, অফিসে গিয়ে আবার এসির নিচে বসে কাজ করবে। তো এই যে আমাদের লাইফস্টাইলটা, আমরা সবসময় খুব আরামদায়কভাবে এখন আমাদের জীবনযাপন চলছে, যে কারণে আমরা এই পিএলআইডি রোগী এখন ডে বাই ডে অনেক গুণে বেড়ে গেছে। আগে যদি কম থাকতো এখন তার 3 গুণ বেড়ে গেছে এই পিএলআইডি। এটা কোনো বয়স নেই এখন। আগে আমরা বলতাম যে ডিজেনারেটিভ চেঞ্জ 45 পার হয়ে গেলেই তখন পিএলআইডির একটা কারণ হতে পারে মেল অথবা ফিমেল, কিন্তু এখন কোনো বয়স নেই। আমি এখন দেখতেছি আমাদের এই আলোক ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টারে আমাদের প্রতিনিয়ত 70 থেকে 80 জন আমরা পেশেন্ট দেখে থাকি 2 বেলা।
সকাল 8টা থেকে রাত 11টা পর্যন্ত। তাতে দেখা গেছে যে কোনো বয়সের এখানে কোনো সময়সীমা নেই বা কোনো বাধ্যবাধকতা নেই। এটা অল্প বয়সে কেউ পিএলআইডি নিয়ে আসতেছে, আবার মধ্যম বয়সে কেউ পিএলআইডি নিয়ে আসতেছে, আবার বয়স যাদের বাড়তি তারাও পিএলআইডি নিয়ে আসতেছে। তো আমরা বলতে পারি যে আমাদের বর্তমানে সেডেন্টারি লাইফস্টাইলের কারণে আমাদের পিএলআইডির সংখ্যা ডে বাই ডে বেড়েই যাচ্ছে। অন্য একটা কারণ যেটা আমরা বলতে পারি যে আমাদের আমরা যে ডেস্ক জব করি, আমরা এখন কিন্তু সবাই ডেস্ক জব করে, বেশিরভাগই কর্পোরেট অফিস বলেন, সবাই বলেন। এই ডেস্ক জবে কিন্তু আমাদের প্রায় 8 থেকে 9 ঘন্টা বসে কাজ করতে হয়। তো আমরা বসে কাজ করলে কি হয়ে যায়, আমরা যখন কাজ করি আমরা কিন্তু কখনো ব্যাকওয়ার্ডে কখনো কাজ করি না, আমরা সবসময় ফরওয়ার্ড ব্যান্ডিংয়ে কাজ করি। আমরা ল্যাপটপে কাজ করতেছি, আমরা ডেস্কটপে কাজ করতেছি, আমরা রাইটিংয়ে কাজ করতেছি, আমরা যেটাই করি না কেন, অথবা অ্যাকাউন্টে কাজ করতেছি, আমরা সবসময় সামনে ঝুঁকে যখন কাজ করি, তখন এটা একদিন না, যখন আমরা লং টাইম কাজ করি, লং টাইম কাজ করার ফলে আমাদের সামনের যে মাংসগুলো এগুলো অনেক স্ট্রং হয়ে যাচ্ছে, বাট পিছন সাইডের ব্যাক মাসেলগুলো আস্তে আস্তে কী হয়ে যাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে। এই দুর্বল হওয়ার কারণে আমাদের ইন্টারভার্টিব্রাল ডিস্কের আশেপাশে যে সফট টিস্যু রয়েছে, মাংসপেশি রয়েছে, এগুলো আস্তে আস্তে ডে বাই ডে দুর্বল হয়ে যাচ্ছে। এই দুর্বল হয়ে যাওয়ার কারণে আমরা যখন কোনো জিনিস তুলতে গিয়েই, অথবা আমরা গোসল করতে গিয়ে একটা মগ পানি দিয়ে উপরে তুলতে গিয়ে দেখি যে আমাদের পিছনে একটা আওয়াজ হচ্ছে। এই আওয়াজ হওয়ার কারণে আমাদের কিন্তু কি হয়ে যাচ্ছে, ডিস্কটা স্লিপ করে যাচ্ছে। সেটা হতে পারে সেন্ট্রালি, হতে পারে প্যারাসেন্ট্রালি। তো এই ডিস্ক স্লিপ হয়ে গেলে কি হয়ে যায়, আমাদের নার্ভের মধ্যে চাপ দেয়, তখন আমরা কিন্তু এটা একটা সাউন্ড শুনতে পাই। পেশেন্ট কমপ্লেন করে যে আমি গোসল করতে গিয়েছি, গোসল করতে গিয়ে মগটা পানিতে উঠতে গিয়ে আমার কোমরে একটা কেমন যেন একটা ক্লিক করে বা পপ করে একটা আওয়াজ হয়েছে। তো এই আওয়াজের কারণে কিন্তু পিএলআইডি হতে পারে। এরকম আরও অনেক ধরনের কারণ রয়েছে। তো এইগুলো মূল কারণ হলো এইগুলো। আর পিএলআইডি এই কারণগুলো এগুলো বেশি হয়ে থাকে, এবং পিএলআইডি রুগীরা যখন আসে তখন দেখি তারা খুবই সিভিয়ার পর্যায়ে আসে, প্রথম পর্যায়ে কখনোই আমাদের কাছে আসে না। তো এই বিষয়ে আমি আরও কথা বলবো। আমাদের এই পিএলআইডি রুগীর সিমটমগুলো কি কি সিমটম নিয়ে আসতে পারে সেগুলো আপনাদের সাথে প্রিয় দর্শক আমি শেয়ার করতে চাই। আমরা যে সিমটমগুলো পাই, পেশেন্টরা যখন আসে, আসার সময় তার যে গেট, তার যে পোস্টার কখনোই সে মেনটেন করে আসতে পারে না। হয়তোবা একটা স্টেপ দিচ্ছে, আর একটা স্টেপ পা কি হয়ে যাচ্ছে, শেষরে পাটা ঝুলায় নিয়ে আসতেছে, অথবা আরেকজন কাঁধে হাত দিয়ে তারপরে তাকে আমাদের সেন্টারে নিয়ে আসতেছে। তো পেশেন্ট এসে বলে যে আমার ব্যথাটা খুবই সিভিয়ার পর্যায়ে, কোমর থেকে ব্যথাটা আমার পায়ের দিকে চলে যায়, পাটা শিনশিন করে, ঝিনঝিন করে, অবশ হয়ে যায়, কোনো অনুভূতি পায় না। তারপরে অনেক সময় বলে যে চিমটি দিলে আমি বুঝতে পারি না। এগুলো অনেক ধরনের সিমটম আছে, এই সিমটমগুলো নিয়ে আসে। তারপরে পেশেন্ট বলে যে আমি শুতে গেলে ব্যথা পাই, শোয়া থেকে উঠতে গেলে ব্যথা পাই, সিঁড়ি দিয়ে উঠতে পারে না, কারো হেল্প লাগে। তো এরকম অনেক ধরনের সিমটম নিয়ে পেশেন্টরা আমাদের কাছে আসে, পিএলআইডির পেশেন্টগুলো নিয়ে আসে। তো প্রিয় দর্শক, এখন আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই যে পিএলআইডি রুগী আসলে আমরা কিভাবে নির্ণয় করতে পারবো যে এই রুগীটা পিএলআইডির রোগ নির্ণয় করতে গেলে প্রথমত যেটা আমরা করি, ফিজিওথেরাপিস্ট আমরা একটা পেশেন্টকে প্রথমে অ্যাসেসমেন্ট করি। প্রপার অ্যাসেসমেন্টের ফলে কিন্তু আমাদের পিএলআইডি রোগ নির্ণয় করতে হবে। ফিজিক্যালি অ্যাসেসমেন্ট করি। তো প্রথমে আমি পেশেন্টের হিস্ট্রি নিতে হবে। এক নম্বর হলো হিস্ট্রির মধ্যে কি আসবে, পেশেন্টের ব্যথার ধরন, ব্যথা কি রেগুলার হয় নাকি থেমে হয়। সেকেন্ড যেটা বলতে পারি যে ব্যথার লোকেশন কোথায়, ব্যথাটা কোমরে হবে, পেশেন্ট এসে বলবে কোমরে হবে, কোমর থেকে বাটকে যাবে, এই ঠিক আমরা যেখানে মানি ব্যাগটা রাখি এই মানি ব্যাগ বরাবর পিছন দিক দিয়ে গিয়ে, আমরা এটাকে কাপ মাসেল বলি, এটা অনেকে বলে যে হাঁটুর নিচের যে মাংসপেশি, এইখান দিয়ে গিয়ে ঠিক পায়ের পাতা পর্যন্ত চলে যাবে। এটা হলো লোকেটেড। এই পিএলআইডি রুগীর পেশেন্টগুলো কোমর থেকে একদম পায়ের পাতা পর্যন্ত দেখাবে, এটা হলো লোকেশন। তারপরে পেশেন্টদের আমরা জিজ্ঞাসা করি হিস্ট্রির মধ্যে যে আপনার ব্যথা কখন বাড়ে, ব্যথা কি সামনে ঝুঁকলে বাড়ে নাকি পিছনে ঝুঁকলে বাড়ে। তো আমরা এই পেশেন্টদের এটা আমরা হিস্ট্রিতে আমরা এটা নিয়ে নেই। তারপরে আরেকটা নিয়ে নেই যে ব্যথাটা কখন আপনার কম হয়। তখন পেশেন্ট বলে যে আমি শুয়ে থাকলে ব্যথা কমে যায়, কিন্তু যখনই আমি চেয়ারে বসি বা হাঁটাহাঁটি করি তখনই আমার কোমরে ব্যথাটা
বেড়ে একদম পায়ের দিকে চলে যায়। তো প্রথমে আমরা হিস্ট্রি নেই, সেকেন্ডলি আমরা যেটা করি ইনস্পেকশন বা অবজারভেশন। একটা পেশেন্ট যখন আমাদের কাছে আসবে তখন আমরা তার কোমরের পিএলআইডির জন্য আমরা তাকে কি করব, অবজারভেশন করব যে তার ওইখানে ব্যথাটা কি বেশি না কম, তার স্পাইনের কার্ভেচার ঠিক আছে কিনা। হ্যাঁ, তারপর আমরা কি করব, থার্ডলি যেটা করতে পারি সেটা হলো আপনার পালপেশন। আমরা পেশেন্টের ঠিক কোমরে কোন অংশে ব্যথাটা ওটা আমরা পালপেট করে দেখব, তার টেন্ডারনেস আছে কিনা এটা দেখব। তারপরে আমরা যেটা করতে পারি রেঞ্জ অফ মোশন টেস্ট। পেশেন্টকে আমরা বেডে শোয়াবো সুপার লাইনে, তারপরে আমরা বলবো যে পাটা আপনি আস্তে আস্তে উপরে উঠান, সে কতটুকু উঠাতে পারে। যদি একটা পেশেন্ট পা এসএলআর টেস্ট বলে এটাকে, যদি 30 ডিগ্রি পর্যন্ত উঠাতে পারে তাহলে নর্মাল। 30-এর উপরে উঠাতে গিয়ে যদি পেশেন্ট বলে যে আমার সিভিয়ার পেইন হচ্ছে, তাহলে আমরা এটা এসএলআর পজিটিভ নিয়ে নিব। তারপরে আমরা কি করতে পারি স্লাম টেস্ট। স্লাম টেস্টের মাধ্যমে আমরা যে নার্ভের যে টেনশন সেটা আমরা পরীক্ষা করতে পারি। তারপর আমরা ফিমোরাল নার্ভ স্ট্রেস টেস্ট আছে এটা করতে পারি। তারপরে যেটা করতে পারি আমরা যে জার্কিং মুভমেন্ট, যে পেশেন্টের নি জার্ক দিয়েও কিন্তু আমরা পিএলআইডির রোগ নির্ণয় করতে পারি। এইখানে নাম্বার 4-5 লেভেলে যদি কারো লেশন হয়ে থাকে তাহলে নি জার্কটা অ্যাবসেন্ট হয়ে যাবে। যদি S1 লেশন থাকে কোমরে তাহলে কিন্তু অ্যাঙ্কেল জার্কের মাধ্যমে আমরা এটা বুঝতে পারি। এছাড়াও আমরা ডার্মাটোম এবং মায়োটোম, ডার্মাটোমের মাধ্যমে আমরা কিভাবে বুঝতে পারি যে পিএলআইডি, তার সেন্সরি কি হয়ে যাবে, লস হয়ে যাবে। এবং মায়োটোমে কি থাকবে, তার মাসেল উইকনেস থাকবে। আমরা যদি পেশেন্টকে বলি আপনি প্রোন লাইনে শুয়ে পাটা উপরে উঠান, মানে ব্যাক এক্সটেনশন যদি বলি, তাহলে সে তুলতে পারবে না। তার কারণ কোমরে এবং গ্লুটিয়াস মাসেলে এবং হ্যামস্ট্রিং মাসেল তার উইক হওয়ার কারণে সে কিন্তু পাটা কি করতে পারবে না, ব্যাক এক্সটেনশন করতে পারবে না। তো এটা আমরা এইভাবে অ্যাসেসমেন্ট করে থাকি। এছাড়াও বর্তমান যুগে আরও বেশি এবং কনফার্ম কিছু টেস্ট বের হয়েছে, যেটা এমআরআই হলো সব থেকে কনফার্মেশন টেস্ট। এটা আমরা করে থাকি। আমাদের আলোকে সর্বাধুনিক একটা এমআরআই মেশিন আছে, খুবই ভালো সাউন্ডলেস এমআরআই। আমরা এই এমআরআই করে থাকি। অংশ লেশন হয়েছে সেটা কি ডিস্ক বাল্গিং, ডিস্ক হার্নিয়েশন, নাকি ডিস্ক প্রোট্রুশন, নাকি ডিস্ক এক্সট্রুশন। এই পিএলআইডি কিন্তু 4টা টাইপস, এটা কিন্তু বুঝতে হবে। হ্যাঁ, প্রথমে হলো ডিস্ক বাল্গিং, তারপরে সেকেন্ড হলো ডিস্ক প্রোট্রুশন, থার্ড হলো ডিস্ক এক্সট্রুশন, 4 নম্বর হলো ডিস্ক সিকোয়েস্ট্রেশন। এই 4 নম্বর যদি কারো পিএলআইডি হয়ে থাকে সেক্ষেত্রে অপারেশন ছাড়া কোনো ওয়ে নাই। তো এখানে প্রিয় দর্শক আমি আরেকটা জিনিস বলতে চাই, আপনারা নিজেরাই পিএলআইডির আপনারা ধরন বুঝতে পারবেন। যদি কারো প্রস্রাব পায়খানা ধরে রাখতে না পারেন, পায়ের গোড়ালিতে হাঁটতে না পারেন, পায়ের সামনের অংশ দিয়ে ভর দিয়ে না হাঁটতে পারেন, তাহলে মনে করবেন যে আপনার অপারেশন মাস্ট বি লাগবে। তখন আপনি একজন অর্থোপেডিক অথবা নিউরোসার্জনের কাছে অবশ্যই দেখা করবেন। এছাড়া বাকি 3টা টাইপসের মধ্যে যদি আপনারা পড়ে থাকেন তাহলে অবশ্যই একজন ফিজিওথেরাপিস্ট। এখন বর্তমান যুগে ফিজিওথেরাপিস্ট সবাই পরিচয় দেয়, যে ফিজিওথেরাপি সেন্টারে কাজ করে সেও ফিজিওথেরাপি পরিচয় দেয়, যে ডিপ্লোমা সেও ফিজিওথেরাপিস্ট পরিচয় দেয়। কিন্তু আপনাদের বুঝতে হবে যে ঢাকা ইউনিভার্সিটি থেকে 5 বছরের কোর্স করা একজন মেডিসিন ফ্যাকাল্টির আন্ডারে যে গ্রাজুয়েশন করেছে সেই একমাত্র ফিজিওথেরাপিস্ট এবং ফিজিওথেরাপি বিশেষজ্ঞ। তো অবশ্যই আপনারা যখন একজন ফিজিওথেরাপিস্টের কাছে যাবেন, একজন ব্যাচেলার করা ফিজিওথেরাপিস্টের কাছে গিয়ে তার পরামর্শ নেবেন, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ভালো ট্রিটমেন্ট পাবেন। যদি আপনার প্রপার ডায়াগনোসিস হয়ে থাকে তাহলে কিন্তু আপনার প্রপার ট্রিটমেন্ট হবে। আর যদি ডায়াগনোসিস ভুল হয়ে থাকে তাহলে কিন্তু শত জায়গায় আপনি ফিজিওথেরাপি চিকিৎসা নিলেও আপনি কি করতে পারবেন না, আপনি সুস্থ হতে পারবেন না। তাই অবশেষে বলতে চাই যে আপনারা সুস্থ থাকুন, ভালো ফিজিওথেরাপিস্টের কাছে যান, কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্টের কাছে যান এবং তাদের পরামর্শ অনুযায়ী আপনারা ফিজিওথেরাপি নেন, তাহলে আপনারা ইনশাল্লাহ এই পিএলআইডি থেকে আপনারা মুক্তি পাবেন। পরিশেষে আমি বলতে চাই, আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল সুনামের সহিত দীর্ঘ 30 বছর ধরে এই অঞ্চলে কাজ করে যাচ্ছে। এই অঞ্চলে তাই পরিশেষে বলবো, আলোকের সেবা নিন, সুস্থ থাকুন। মনে রাখবেন, সুস্থ জীবন সুন্দর পৃথিবী।